প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার ইকবাল হাসান মাহমুদ 1955 সালের অক্টোবরে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি এমএইচ সমরিতা মেডিকেল কলেজের বক্ষব্যাধি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ডক্টর সাদিয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এনটিভির দর্শক সবার জন্য রইল শুভ সকাল। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সিওপিডি। আমি শুরুতেই জানতে চাইবো যে সিওপিডি বলতে কি বোঝায়? সিওপিডি হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আগে যেটাকে আমরা ক্রনিক ব্রঙ্কাইটিস উইথ এমফাইসেমা বলতাম, এখন আর এটা সেই নামটা পরিবর্তিত হয়ে গিয়ে সিওপিডি হয়ে গেছে। আমরা মিডিয়ার মাধ্যমে বারবার এই সিওপিডি শব্দটা দর্শকদের সঙ্গে পরিচিত করানোর চেষ্টা করছি। সিওপিডি একটি মারাত্মক রোগ। এটা বলা হচ্ছে যে মৃত্যুহারের অন্যতম কারণ। 1990 সালের হিসাব মতে সিওপিডির অবস্থান ছিল মৃত্যুহারের 6ষ্ঠতম, এবং আশঙ্কা করা যাচ্ছে যে হারে সিওপিডি বাড়ছে 2020 সাল নাগাদ এর অবস্থান 3য়তে এসে দাঁড়াবে। সুতরাং এবং তাইলে বুঝছেন যে সিওপিডি কত ভয়ঙ্কর একটা রোগ। এবং সিওপিডি হচ্ছে আমরা বলি জিনগত, আচরণগত এবং পরিবেশগত। আপনি এখন প্রশ্ন করতে পারেন জিনগত কেন বলেন? এটা দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে কিছু জেনেটিক ফ্যাক্টর থাকে, এবং আলফা 1 অ্যান্টিট্রিপসিনের ঘাটতি থাকে, সেখানে ফুসফুসের কাঠামোটা খুব দুর্বল থাকে। একটি আচরণগত মানে সে ধূমপান করছে, যে যত বেশি দিন ধরে ধূমপান করবে, মানে একেবারে মানে কৈশোর থেকে ধূমপান শুরু করে দিয়েছে, মনে করেন অনেক বেশি স্টিক খাচ্ছে, একটা পর্যায়ে 40 বছর বা মিডল এজ যখন ক্রস করলো, তখন তার এই কষ্টগুলো, আমি যদি আমাকে প্রশ্ন করেন উপসর্গগুলো আমি পরে বলবো, এই কষ্টগুলো দৃশ্যমান হচ্ছে। এবং পরিবেশগত হচ্ছে যে ওয়ার্কিং প্লেস, এমন জায়গায় কাজ করছে যেখানে মানে ধুলা ধূসরিত এক বিভিন্ন রকমের মানে পলিউশনে ভরা, সিমেন্টের কারখানায় কাজ করছে, কিংবা জুট মিলে কাজ করছে, টেক্সটাইল মিলে কাজ করছে, তার পরিবেশটা খুবই খারাপ অবস্থা। মানে অনেকগুলো ফ্যাক্টর, তবে সবচেয়ে বড় যদি কারণ আমাকে জিজ্ঞেস করেন সিওপিডির, তাহলে ধূমপান। ধূমপান হচ্ছে সবচেয়ে বড় প্রধান কারণ। স্যার, আমি একটু জানতে চাইবো যে সিওপিডিতে কি কি লক্ষণ প্রকাশিত হচ্ছে? লক্ষণগুলো খুব কষ্টকর এই জন্য বললাম যে একজন সিওপিডি আক্রান্ত রোগী যখন আমাদের চেম্বারে আসে, তখন খুবই খারাপ লাগে দেখতে, যে খুব কষ্ট, মানে সবাই ধরে ধরে তাকে নিয়ে আসছে, একটু মুভ করলেই তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। এসে আমার চেম্বারে চেয়ারে বসাচ্ছে, তখন একটু শ্বাস নিচ্ছে এবং মুখটা ফাঁক থাকছে। সে এত শ্বাসকষ্ট যে মানে ঠোঁটটা লাগাতে পারছে না, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু অ্যাজমার সঙ্গে কিছু পার্থক্য আছে। এসে বলে যে স্যার আমি তো অ্যাজমায় ভুগছি, কিন্তু এখানে ডক্টর সাদিয়া বলতে পারে যে সব শ্বাসকষ্ট মানে অ্যাজমা নয়, অ্যাজমা একটি বিশেষ ধরনের শ্বাসকষ্ট। এই সিওপিডিতেই প্রধান লক্ষণ হচ্ছে তার শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করে, এবং আমরা বলি এটা প্রোগ্রেসিভ ডিজিজ। অ্যাজমা যেমন চিকিৎসা করলে পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যায়, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যায়। আমাদের পুরনো বইগুলিতে আছে মার্চিং টুয়ার্ডস গ্রেভ, আস্তে আস্তে কবরের দিকে যায়। মানে খারাপ যতই আপনি চিকিৎসা দেন, কারণ ফুসফুসের যে স্ট্রাকচারটা আছে, অবকাঠামোটা আছে, সেটা ভেঙে যাচ্ছে। কারণ অ্যালভিউলার ডিস্ট্রাকশন হচ্ছে, প্যারেনকাইমাল ডিস্ট্রাকশন হচ্ছে। ফুসফুসের অবকাঠামো যদি নষ্ট হয়ে যায়, আপনি কি দিয়ে চিকিৎসা করবেন? হাঁপানিতে শ্বাসনালীর সংকোচন হচ্ছে, আপনি সংকোচন বিরোধী ওষুধ দিলে সংকোচনটা কমে যাবে, আবার রোগী মানে সুন্দর প্রশান্তিময় শ্বাস। এখানে তো ফুসফুসের অবকাঠামোটাই ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং আরেকটা হচ্ছে লক্ষণ হচ্ছে কাশি থাকবে, কাশির সঙ্গে দেখা যায় অনেক সময় পাকা কফ বেরোবে, অনেক সময় দেখা যায় কিছু কিছু রোগীর ক্ষেত্রে রক্ত যেতে পারে। তবে আবার অনেকের শীত করে জ্বর আসে যখন সেকেন্ডারি ইনফেকশন হয়, যেটাকে আমরা বলি অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি। এটা এই শীতকালে খুব বেশি আসে রোগী। শীতকালে ঠান্ডার জন্য খুব বেশি আরো ধূমপান বাড়িয়ে দিচ্ছে, তার ফলে অ্যাকিউট এক্সারবেশন নিয়ে আমাদের কাছে রোগীরা আসে। একেবারে ভয়ঙ্কর শ্বাসকষ্ট, তার কফ পেকে গেছে, হলুদ হয়ে গেছে, বেশ জ্বর, এবং রোগী মানে একেবারে শুকিয়ে মানে কাঠ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে স্ট্রাকচারটা তার ফুসফুসের একেবারে সরু হয়ে যাচ্ছে। মানে ফুসফুসটা এমনভাবে বাতাসে ভরা যে রোগী তো মানে বাতাসটা ফেলতে পারছে না, নিঃসরণ করতে পারছে না, এবং হার্টটা
চেপে ফুসফুস চেপে হার্টটা একেবারে টিউবুলার হয়ে যাচ্ছে, পেটের যে ডায়াফ্রামটা আছে মধ্যচ্ছদা এটা নিচে নেমে যাচ্ছে, তার ফলে স্ট্রাকচারটাই রোগীর চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা রোগীকে দেখলেই আপনি বুঝবেন যে সিওপিডিতে ভরছে, মানে তার সব সিওপিডির সব লক্ষণ আছে। তবে ইতিহাস একটাই নেবেন, আপনি কি ধূমপান করেন? মানে ধূমপান অনেক করেছি, করে যাচ্ছি। আপনাকে কেউ না করেন, এবার না করেছে আমি শুনি নেই। আমি বলি এখন তো আর কিছু করলে লাভ হবে না, ডাক্তারকে ওষুধ বানিয়ে খেলেও লাভ হবে না, কারণ আপনি ফুসফুসটাকে ধ্বংস করে ফেলেছেন। তারপর আমি রোগীর মন খারাপ করাতে চাই না, আমি বলি তারপর আমরা চিকিৎসা দিই, আমরা অ্যান্টিবায়োটিক। এটা একটু জানতে যাবে যে চিকিৎসার প্রটোকলটা কেমন, বা চিকিৎসার ক্ষেত্রে কি কি নিয়ম আপনারা মেনে চলেন? এটা হলো যে যখন কফ পেকে যায়, হলুদ হয়ে যায়, রোগী যখন জ্বর আসে, তখন আমরা একটা কার্যকর অ্যান্টিবায়োটিক, বিশেষ করে অ্যামক্সিসিলিন উইথ ক্লেভুলিনিক অ্যাসিড, এটা হলো ড্রাগ অফ চয়েস, এটা ব্যবহার করি। সঙ্গে আমরা এখন আবার অ্যাজিথ্রোমাইসিন একটা আসছে, যে সপ্তাহে 3 দিন পর পর একটা করে অ্যাজিথ্রোমাইসিন ক্যাপসুল খাওয়াই, এটা নতুন একটা আসছে। এখানে আমরা কোলিন বিরোধী যে নেবুলাইজার যেগুলো আছে, অ্যান্টিকোলিনার্জিক, যেমন ইপ্রাভেন, রিপ্রাসল, এগুলো ব্যবহার করি। এবং নতুন মানে ধারার চিকিৎসা এসছে, লাবা বলি আমরা ওই মানে অ্যান্টিমাস্কুলিনিক এজেন্ট দিয়ে রাত্রে একটা, আর সকালে দিই লাবা। এগুলো একটু নতুন ধারা এসে গেছে। তবে অনেক ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার করতে হয়। তবে যেহেতু রোগী তীব্র শ্বাসকষ্টে ভোগে, রোগীকে আমরা অক্সিজেন, তো হাসপাতালে কতদিন থাকবে, আমরা ডোমিসিলিয়ারি অক্সিজেনের শিখিয়ে দিই যে দিনে এমন রোগী আছে যে দিনে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টায় তাকে অক্সিজেন দিয়ে রাখতে হয়, কারণ অক্সিজেন ছাড়া সে বাতাস পাচ্ছে না। এই জন্য তারপরও যদি রোগীকে আমরা কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে ধূমপানটা বন্ধ করাতে পারি, কিছুটা হলেও উপকার পায়। কিছুটা হলো উপকার পায়, একটু আশার আলো দেখা যায়। যদি পরিবেশটাকে ভালো করতে পারি, যে না আপনি যেই জবে আছেন, যেখানে ধূলিময় পরিবেশ থাকছে, বিভিন্ন রকমের তন্তু বা ফাইবার আপনার ফুসফুসে আছে, সেগুলি থেকে আপনি নিজেকে সরিয়ে অন্য পেশায় আসেন, তাহলে হয়তো কিছুটা তাকে উপকার দেয়া যাবে। তবে এর প্রগনোসিস খুব খারাপ, খুব করুণ একটা প্রগনোসিস। স্যার, আমি একটু জানতে চাইবো যে আপনি তো বলেছেন যে ধূমপান অন্যতম প্রধান কারণ, তো এই রোগ থেকে দূরে থাকতে ধূমপানকে তো অবশ্যই ত্যাগ করতে হচ্ছে, তার সাথে আর কি কি করণীয় আছে? সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বলবো যে ধূমপান একেবারেই করবেন না। আর যারা আজকের অনুষ্ঠান দেখছেন, তারা যদি ধূমপায়ী হন কেউ, তাহলে এই মুহূর্তে থেকে ধূমপান বন্ধ করে দেন। আমরা চাই না যে কোনো একটি মানুষ সিওপিডিতে আক্রান্ত হোক, কারণ এটা কোনো চিকিৎসা নেই। চিকিৎসা আমরা জাস্ট জোড়াতালি দিয়ে চিকিৎসা দিয়ে থাকি, কিন্তু স্পেসিফিক চিকিৎসা বলতে কিছু নেই। পৃথিবীব্যাপী একই অবস্থা, মানে ওয়েস্টার্ন কান্ট্রিজে আরও বেশি এটা তীব্র আকার ধারণ করেছে। বাংলাদেশে এখন আমরা বারবার মিডিয়ার মাধ্যমে এবং পেপার নিউজ প্রিন্টের মাধ্যমে লিখে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি যে ধূমপান করবেন না, ধূমপান করলে সিওপিডিতে আক্রান্ত হবেন, লাং ক্যান্সারে আক্রান্ত হবেন। এগুলো আমরা বারবার বলছি, মানুষ কিছুটা সচেতন হচ্ছে, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু সিওপিডি আমাদের দেশের চেয়ে অনেক বেশি, এবং সেখানেও চিকিৎসার একই অবস্থা। আমরা তো ওই প্রোটোকলগুলি ফলো করার চেষ্টা করি, এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমি অ্যাটেন্ড করছি, পেপার পড়ছি সিওপিডির উপরে, এবং সিওপিডির চিকিৎসা ধারা আমরা যা করছি বিদেশেও তাই করছে। লাবা দিয়ে নতুন একটা চিকিৎসা আমরা এখন শুরু করছি, কিছুটা হলেও ভালো থাকছে। আর এই শীতে আমরা বলি, এই শীতে কিন্তু তাকে বেশ যত্নের সঙ্গে বেরোতে হবে, মানে সূর্য না ওঠা পর্যন্ত ঘর থেকে বের হওয়া যাবে না, যত দূর সম্ভব ঠান্ডাকে এড়িয়ে চলতে হবে। আর আরেকটা কথা এখানে গুরুত্বপূর্ণ, ডক্টর সাদিয়া বলে নেই যে আমরা রোগীকে একটা নিউমোকক্কাল ভ্যাকসিন দিই, নিউমো 23, 3 বছর পর পর, আর একটা দিই হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন, সেটা 1 বছর পর পর, যাতে করে জীবাণু সংক্রমণ না হয়। কারণ জীবাণু সংক্রমণ যত বেশি হবে, অ্যাকিউট এক্সারবেশন যত বেশি হবে, ফুসফুসের আর্কিটেকচার বা অবকাঠামো তত নষ্ট হতে থাকবে, এবং যত বেশি নষ্ট হবে তার জীবন প্রতি তত খারাপের দিকে এগোবে, এবং এটা একটা পর্যায়ে হার্টকে ইনভলভ করবে, এবং কর পালমোনারি ডেভেলপ করবে, হার্ট ফেলিওর ডেভেলপ করবে, পায়ে পানি চলে আসবে, লিভার বড় হয়ে যাবে, এবং এর প্রগনোসিস খুব খারাপ। এর জন্য মানে ডাক্তার রোগী যখন আসবে আমরা অনেকগুলো উপদেশ দিই, এই করবেন না, সেই করবেন না, এগুলো বলে তারপর চিকিৎসায় যাই। তো ইনহেলার হচ্ছে এখানে নিতেই হবে ইনহেলার। ইনহেলারের ব্যাপারে একটা কথা ডক্টর সাদিয়া বলতেই হয়, যে ইনহেলারের কিন্তু অনেকে নিতে জানে না ঠিক মতো, যার জন্য ইনহেলার যে সাফিসিয়েন্ট রেজাল্টটা, সেটা ডিজায়ার্ড ইফেক্টটা সেটা পাচ্ছে না, এই উল্টা নিচ্ছে, কিংবা টিপ দিয়ে ওষুধটা গিলে ফেলছে। ইনহেলার তো কোনো চিকিৎসা নয়, ইনহেলার প্রযুক্তি। ইনহেলারের মাধ্যমে আমরা ওষুধ ব্যবহার করি। ইনহেলারটা যদি ভালো মতো সে নিতে পারে, মানে চাপ দিবে, সঙ্গে সঙ্গে শ্বাসের সাথে নিয়ে দেবে, ওষুধটা শ্বাসটা নিতে যাবে, গিয়ে কাজ করবে, হাঁপানিতে হোক সিওপিডিতে হোক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা লিখে দিই,
কিন্তু আমরা প্রয়োগ বিধিটা আমরা বুঝিয়ে দিই না, সেই জন্য রোগী কিন্তু ডিজায়ার্ড ইফেক্টটা পাচ্ছে না। স্যার, আমি দর্শকের সুবিধার্থে একটু জানতে চাইবো যে সিওপিডি বলতে আমরা ডাক্তারি ভাষায় যেটা বুঝি যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এই ব্যাপারটাকে বাংলায় একটু সহজভাবে কিভাবে রোগী বুঝতে পারবে? খুব সুন্দর কথা, এটা অনেকেই প্রশ্ন করে আমাকে যে সিওপিডি বাংলায় কি। সিওপিডি হচ্ছে শ্বাসতন্ত্রের একটি রোগ, যেখানে শ্বাসতন্ত্র আর আগের পর্যায়ে, মানে যদি এই রোগটা হয় আগের পর্যায়ে ফিরে যায় না, যেটাকে ক্রনিক ব্রঙ্কাইটিস বলতাম আমরা, সোজা কথা সেটাকে আমরা সিওপিডি এখন নতুন একটা নাম, নতুন একটা ওই ক্রনিক ব্রঙ্কাইটিস এর পরবর্তী ক্ষেত্রে এমফাইসিমা ডেভেলপ করে, এই দুটোকে মিলে আমরা সিওপিডি বলি। এবং ইতিমধ্যে কিন্তু রোগীরা কিন্তু অনেকেই জেনে গেছে যে সিওপিডি, আমাদের অনেক রোগী এসে বলে স্যার আমি সিওপিডিতে আক্রান্ত। সুতরাং সিওপিডির কোনো বাংলা আবিধানিক মানে অর্থ এখন আমরা বের করতে পারিনি। এটা একটা শ্বাসকষ্টজনিত, তীব্র শ্বাসকষ্টজনিত রোগ, এবং যেটার প্রধান কারণ হচ্ছে ধূমপান। ধূমপান যদি একটি লোক না করে, সুন্দর পরিবেশে তার জীবনযাপন করে, সুন্দর পরিবেশে সে চাকরি করে, সুন্দর পরিবেশে থাকে, তাহলে সে সিওপিডিতে আক্রান্ত হবে না, যদি না জেনেটিক কোনো ফ্যাক্টর কাজ করে। যেমন তার আলফা-1 অ্যান্টিট্রিপসিন, যেটা আমাদের ফুসফুসকে ঠিক রাখছে, স্ট্রাকচারটাকে ঠিক রাখছে, তার জিনগতভাবে দেখা যাচ্ছে, বংশগতভাবে তার আলফা-1 অ্যান্টিট্রিপসিন রক্তে খুবই কম থাকছে, ঘাটতি থাকছে, তার জন্য ফুসফুস প্রোটেকশন পাচ্ছে না, ফুসফুসটা দেখা যাচ্ছে যে সিওপিডিতে আক্রান্ত হয়ে যাচ্ছে, পরিণত হয়ে যাচ্ছে। স্যার, একটা প্রশ্ন আমি করব যে কোনো ঋতুভেদে সিওপিডির কি তারতম্য হতে পারে কিনা লক্ষণের? ঋতুভেদের সঙ্গে এটা সিওপিডির সম্পর্ক নেই, সিওপিডির সম্পর্ক মেইনলি ধূমপানের সঙ্গে। তবে এই যে শীতকাল, এই শীতকালে সিওপিডির রোগীর আধিক্য খুব বেড়ে যায়, কারণ এরা ধূমপানটা আরও বাড়িয়ে দেয়, এবং দেখা যায় যে ঠান্ডা পানিতে গোসল করছে, ঠান্ডায় ঘুরছে, তার জন্য অ্যাকিউট এক্সারবেশন হয়। আর এই বাতাসে এখন নিউমোকক্কাস জীবাণু, তারপর এমনি তো আমাদের নাকে নিউমোকক্কাল জীবাণু সবসময় থাকছে, সেগুলো শীতকালে সেটা আরও বেশি একটা ভালনারেবল পজিশন পেয়ে যায়, এবং বাতাসে বিভিন্ন ধরনের জীবাণু ঘুরছে এই শীতকালে। এই জন্য শীতকালটা হচ্ছে সিওপিডি রোগীর খারাপ দিকে যাওয়ার একটা উপযুক্ত সময়। আমরা বলি যে এই শীতকালটাকে এনজয় করেন এমনভাবে, এই সুন্দর শীতকালটাকে, যে আপনি ঠান্ডায় বেরোবেন না, ঠান্ডা অ্যাভয়েড করে চলবেন, এবং এখানে ইনহেলার আমরা চিকিৎসক যেভাবে চলতে বলে সেভাবেই চলতে হবে। এবং আপনার জীবনধারাটা প্রথমেই, যারা সিওপিডিতে আক্রান্ত হননি, আমি যুবক ভাইদের বলবো যে তোমরা কেউই ধূমপান করবে না। ধূমপানের পরিণতি কিন্তু সিওপিডি কিংবা লাং ক্যান্সার, খুবই ভয়ঙ্কর একটা পরিণতি ধূমপানের। স্যার, আশা করছি আপনার এই কথার মাধ্যমে আমাদের দর্শক মণ্ডলী অবশ্যই ধূমপান থেকে বিরত থাকবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। ডক্টর সাদিয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং এনটিভির দর্শকদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, জেনে নিলাম সিওপিডি সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। বিরতির পর আবারও ফিরে আসবো বাকি আয়োজন সঙ্গে নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এবারে থাকছে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যে ব্যায়ামটা করব এটা হচ্ছে অ্যাবস সিটেড কিক। বেসিক্যালি এটা হচ্ছে পেটের ব্যায়াম। পেটের ব্যায়ামের জন্য আমরা বিভিন্ন রকমের ভ্যারাইটিগুলো অনেক সময় অনেকবার করে ট্রাই করেছি। এবার আমরা চেষ্টা করব যে খুব একদম ফাউন্ডেশন লেভেল থেকে ব্যায়ামটা শুরু করতে, যেন যে কোনো বয়সের, যে কোনো ফিজিক্যাল ফিটনেসের মানুষজন এটা দিয়ে শুরু করতে পারেন। তারপর যখন ওখান থেকে লেভেলটা চেঞ্জ হবে, তখন কিভাবে ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্সে যাবেন সেগুলো আমরা সব আজকে একসাথেই দেখব। তো আমাকে এখানে আজকে 3টা লেভেলে হেল্প করবে নিশমা, লিও আর নুশা। তো বিগিনার লেভেলটা আমরা আগে দেখি। নিশমা, ওকে, স্টার্ট, বসো, ইয়েস, ওকে, উইথ দ্য কাউন্ট। এখানে আমরা দেখছি যে নিশমা হেল্প নিচ্ছে হাতের, ওকে, হাত ধরে আছে, এবং রাইট লেগ আপ, ডান পা দিয়ে শুরু, ঠিক আছে। অ্যান্ড 1 অ্যান্ড ডাউন, অ্যান্ড 2 অ্যান্ড ডাউন, অ্যান্ড 3 down, 4 and down। দেখে মনে হচ্ছে যে এটা তো খুবই সহজ ব্যায়াম, আমরা তো বসে বসে এমন করি। যখন আপনি হাতের সাপোর্টটা না নিয়ে করবেন বা হাতে খুব জোর দিবেন না, তখন দেখা যাচ্ছে যে যখনই আপনি কোয়াডস মাসলটা বা পাটা তুলতে চাচ্ছেন, আসলে কিন্তু লোয়ার অ্যাপসের থেকে প্রেশারটা পড়ে, সেখান থেকেই কিন্তু কানেক্টেড হয়, ফলে দেখা যায় যে তলপেটের ফ্যাটটা বার্ন করতে এটা হেল্প করে। আর পাশাপাশি যেটা হচ্ছে যে তখন কোয়াডস মাসলটাও স্ট্রং হয়, তখন ওখান থেকে এটা দেখা যাবে 2-3 দিন করলে আপনি ব্যাপারটা ধরে ফেলতে পারবেন, তখন কিভাবে লেভেলটা চেঞ্জ করবেন। এবার স্ট্রেট লেগে করবে, পা সোজা করে আর একটু ফাস্ট করে, ঠিক আছে, ডান পা দিয়ে, ওকে, অ্যান্ড 1 একদম স্ট্রেট, ভেরি গুড,
and 2 straight, good, 3 and 4 and down. খেয়াল করতে হবে যে যখন বসে করছে তখন যেন এমন হয় না যে পাটা তোলার জন্য অনেক বেশি পিছে হেলিয়ে যাচ্ছে, তখন কি হলো, তখন কিন্তু আর তলপেটের প্রেশারটা পড়ে না, টোটাল প্রেশারটা পড়ে হচ্ছে শোল্ডারের প্রেশারে যদি যখন আপনি পা তুলবেন বা পেটের ব্যায়ামটা হবেন তখন তো তাতে লাভ হচ্ছে না। হ্যাঁ, ওকে, এটা অভ্যাস হয়ে গেলে তখন ইন্টারমিডিয়েট লেভেলে কিভাবে করব আমরা তা দেখাবে লিও। ওকে লিও, হ্যান্ড স্টার্ট, yes and go 1 2 3 and 4। তার মানে আমরা এখানে কি দেখছি যে লিও যখন করছে এখন তখন কি করছো, তুমি হাত আর পিছে থেকে সাপোর্টটা নিচ্ছ না, এখানটায় কোরটা ইনট্যাক্ট রেখে তলপেটটা এবং পুরো পেট ইনট্যাক্ট রেখে তখন তাকে মুভ করতে হচ্ছে। ক্যান ইউ ডু ইট ফাস্টার? ওকে, ডু ইট অ্যান্ড গো, ফাইন। এবং এটা আরও ওকে, থ্যাংক ইউ। আর একটু অ্যাডভান্স লেভেলেও যাওয়া যায় যদি আমি তখন লিওকে বলবো যে টোটালি কোরের উপরে থেকে ব্যায়ামটা করো, সেটা হচ্ছে যে ডোন্ট টাচ দ্য ফ্লোর। ওকে, গো অ্যান্ড গো, ইয়েস 1 2 3 4 5 6 অ্যান্ড ডাউন। ওকে, থ্যাংক ইউ। তো আমরা দেখলাম যে হ্যাঁ এটাই তো অ্যাডভান্স লেভেল ছিল, তাহলে এর চেয়ে মোর অ্যাডভান্স কী হতে পারে, আমরা এবার মোর অ্যাডভান্সটাই দেখি। ঠিক আছে, ওকে, মোর অ্যাডভান্সে আমাদেরকে দেখাবে হচ্ছে নুশা। ওকে নুশা, and with the just count, okay, and 1, yes, and 2 and 3 and 4। তার মানে কি হচ্ছে, যখন এবার সে উঠছে তখন কি হচ্ছে, এক হাত এক পা মাটিতে থাকছে, আরেক হাত আরেক পা উঠে আছে, ইয়েস ডাউন। তার মানে ব্যালেন্স তো হচ্ছে কোর পাওয়ারে উঠছে, বাট তার সাথে ব্যালেন্সেরও ব্যাপার আছে। ক্যান ইউ ডু ইট ফাস্টার ফর 4 টাইমস? 1 2 3 and 4, ফাইন, নাইস, থ্যাংক ইউ। তো আপনারা দেখলেন যে কীভাবে একটু একটু করে লেভেলটা বাড়িয়ে কাজ করতে করতে আপনার কোর মাসেলটা স্ট্রংও হবে এবং পাশাপাশি আদার কাজগুলো হবে। প্রিয় দর্শক, আমাদের সবার খুব পছন্দের একটি খাবার চকলেটের রয়েছে নানান গুণাগুণ। চলুন চকলেটের গুণাগুণ সম্পর্কে জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। চকলেট খেতে পছন্দ করেন না এরকম মানুষ কিন্তু আসলে খুঁজেই পাওয়া যাবে না। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা আমরা সবাই কিন্তু চকলেট খেতে পছন্দ করি। আর এই চকলেটে কিন্তু প্রচুর পরিমাণে চিনি থাকে এবং এটি যথেষ্ট ক্যালোরি সমৃদ্ধ। তাই কিন্তু সচরাচর আমরা চকলেটকে প্রতিদিনের পুষ্টিযুক্ত খাদ্য তালিকার মধ্যে কিন্তু রাখি না। আমাদের অনেকেরই ধারণা চকলেট ওজন বৃদ্ধি করে, বাচ্চাদের খাবারের রুচি নষ্ট করে দেয়, তাছাড়া দাঁতের গঠনও নষ্ট করে, কিন্তু আসলে কিন্তু তা ঠিক নয়। অনেক ক্ষেত্রেই কিন্তু চকলেটের ভালো গুণ রয়েছে, এর মধ্যে কিন্তু ডার্ক চকলেট অন্যতম। ডার্ক চকলেটটি যে কোকোয়া ট্রির বিচি থেকে তৈরি হয় তা কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে ডার্ক চকলেট বিভিন্ন ধরনের হার্টের সমস্যা রোধ করে। ভালো কোয়ালিটির ডার্ক চকলেট কিন্তু যথেষ্ট পরিমাণে আয়রন, কপার, ম্যাঙ্গানিজ এবং ফাইবার সমৃদ্ধ। তাছাড়া ডার্ক চকলেট কিন্তু ভালো কোলেস্টেরলকে বাড়াতে এবং খারাপ কোলেস্টেরলকে কিন্তু কমাতে সহায়তা করে। তাছাড়া ব্রেইনের ফাংশন ঠিক রাখতেও কিন্তু ডার্ক চকলেটের ভূমিকা অনেক ভালো পালন করে থাকে। তাই দর্শক বুঝতেই পারছেন যে ডার্ক চকলেটের আসলে যথেষ্ট ভালো গুণ রয়েছে, কিন্তু দর্শক একটা জিনিস খেয়াল করতে হবে, এটা কিন্তু প্রচুর ক্যালোরি সমৃদ্ধ। আর যে কোনো বয়সের মানুষই কিন্তু আমরা ডার্ক চকলেট খেতে পারি, তবে ডার্ক চকলেট কিন্তু যথেষ্ট পরিমাণে ক্যালোরি সমৃদ্ধ, তাই একটি নির্দিষ্ট পরিমাণে কিন্তু অবশ্যই তা নিতে হবে। এবং 100 গ্রাম ডার্ক চকলেট থেকে কিন্তু আমরা অলমোস্ট 550 থেকে 600 ক্যালোরি পেয়ে থাকি। কাজেই দর্শক বুঝতে পারছেন যে এটার অবশ্যই একটি পরিমিত পরিমাণে নিতে হবে এবং বেশি পরিমাণে খাওয়া যাবে না। আমি দর্শকদেরকে বলবো, বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চাইলে সপ্তাহে 4 থেকে 5 দিন অথবা সপ্তাহে প্রতিদিন একটি ছোট সাইজের ডার্ক চকলেট দিতে পারেন। আর বড়দের জন্যও আমি বলবো যে আপনারাও চাইলে কিন্তু একটা ডার্ক চকলেট নিতে পারেন, তবে তা অবশ্যই 20 থেকে 25 গ্রামের বেশি হবে না। এবং আমি রিকমেন্ড করব প্রতিদিন রাতে ডিনারের পরে আপনারা চাইলে কিন্তু ডেজার্ট হিসেবে এই ডার্ক চকলেট নিতে পারেন। আর ডায়াবেটিক পেশেন্টদের জন্যও কিন্তু সুখবর আছে। ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু চাইলে প্রতিদিন ডার্ক চকলেট নিতে পারেন। একজন ডায়াবেটিক পেশেন্ট যদি প্রতিদিন 20 গ্রাম ওজনের একটি ডার্ক চকলেট নেন, তবে তার ব্লাড সুগার
কন্ট্রোল হয়, কারণ তখন তার ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধি পায়। আর এই ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধির ফলে কিন্তু যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা প্রি ডায়াবেটিক পেশেন্ট, তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার গতিটা কিন্তু অনেকাংশেই কমে যায়। কাজেই দর্শক বুঝতে পারছেন যে ডার্ক চকলেটের অনেক ভালো ভালো গুণ রয়েছে। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। খাবার আস্তে আস্তে চিবিয়ে খান। খুব দ্রুত কিংবা গোগ্রাসে খাবার গ্রহণ করলে গৃহীত খাবারের পরিমাণ বেড়ে যায়। খাওয়া শেষে অতৃপ্তিতে ভুগতে হয়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। যক্ষা রোগ হচ্ছে একটি সংক্রমণশীল রোগ, যা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এই জীবাণু দিয়ে আক্রান্ত হলে সেই রোগী যক্ষা রোগ হয়। এই যক্ষা রোগ শুধু ফুসফুসেই যে হয় তা নয়, সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই যক্ষা রোগটা শ্বাসের মাধ্যমে যে আমরা নিঃশ্বাস নিই, বাতাসে প্রবাহিত জীবাণু যদি সেই আক্রান্ত রোগীর মধ্যে ঢোকে, সেখানে ক্ষেত্রে আমাদের ফুসফুসে সংক্রমণ হয়ে ফুসফুসে যক্ষা হতে পারে। এছাড়াও অন্যান্য অঙ্গেও, শরীরের অন্যান্য অঙ্গেও যক্ষা হতে পারে, যেমন বিশেষ করে বেশি প্রাদুর্ভাব দেখা দিচ্ছে ইদানিং, সেটা হচ্ছে হাড়ের যক্ষা, মেরুদণ্ডের হাড়ের যক্ষা, আমরা স্পাইনাল টিউবারকুলোসিস বলে থাকি। এছাড়াও কিডনিতে যক্ষা হতে পারে, খাদ্যনালীতে যক্ষা হতে পারে, এবং এখন আরও বেশি দেখা যাচ্ছে যে লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড টিউবারকুলোসিস, লিম্ফ নোডে যক্ষা নিয়েও অনেক ক্ষেত্রে রোগীরা আসতেছে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।